সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভাগ্য নির্ধারণী বৈঠক শুরু হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেই বৈঠকে অংশ নিয়েছেন বিমান পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ সিভিল এভিয়েশনের কর্মকর্তারা এবং জাইকা এবং কনসোর্টিয়ামের কর্মকর্তারা। কি বৈঠক হচ্ছে, এই বৈঠক থেকে কি ফলাফল পেতে পারে, সেই সকল বিষয়গুলোই মূলত আলোচনা করতে চাই। আর পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুহূর্তে কিভাবে এই বৈঠকটি চলছে চলুন আপনাদেরকে একটু দেখাই। যে 3টায় এই বৈঠকটি হওয়ার কথা ছিল, 3:30টার দিকে সেই বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে একটু জানতে চাইবো। আমাদের সঙ্গে আছেন স্টার নিউজের নাইম আবির, তার সঙ্গে একটু কথা বলবো যে বৈঠক কি শুরু হলো। হ্যাঁ, বৈঠক 3:30টায় শুরু হয়েছে। 3:30টায় শুরু হয়েছে এবং এখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বিমান প্রতিমন্ত্রী, বিমানমন্ত্রী এবং বিডার চেয়ারম্যান আছেন, ক্যাব চেয়ারম্যান, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, এছাড়া পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনিও আছেন। মোটামুটি একটা বড় বহর বলা যায়। ভাই আসেন, আমাদের সাথে বাদেন ভাই আছে, আমাদের এডিজিপি সেক্রেটারি। এটা আসলে একটা বড় সংবাদ আমাদের জন্য, কারণ দীর্ঘদিন ধরে থার্ড টার্মিনালের সিদ্ধান্ত ঝুলেছিল এবং আজকে বলাই যায় যে আসলে বাংলাদেশের যতগুলো স্টেক, গুরুত্বপূর্ণ স্টেক রয়েছে সবাই আজকে এই আলোচনা অংশ নিয়েছে এবং যেখানে জায়গার সাথে এই মিটিংয়ের সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয় তাহলেই হয়তো আমাদের বলা যায় যে ভাগ্যাকাশে একটা নতুন আশার আলো আমরা দেখতে পাবো। আমাদের নিয়ামুল সাদেক রয়েছেন, দীর্ঘদিন এভিয়েশন বিট আপনি করছেন এবং আমরা সাদেক আপনার কাছে জানতে চাই যে আসলে আজকে এই বৈঠক থেকে আমরা ঠিক কী পাচ্ছি। আমরা আসলে অনেক দিন থেকে যেটা জানছিলাম যে যেখানে রাজস্ব মানে কী ধরনের ডিসবার্সমেন্ট হবে সেটা নিয়ে এক ধরনের বড় জটিলতা ছিল। একই সাথে আমরা দেখেছি যে তাদের যে চাহিদাগুলো ছিল সে চাহিদার সাথে বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড নিয়ে একটা জটিলতা ছিল। সেটি নিয়ে দীর্ঘদিন আমাদের অনেকগুলো বিষয় আছে। বিশেষ করে আমাদের অনেকগুলো যে জায়গাগুলো আমাদের অনেক আগে শুরু হওয়ার কথা, 2 বছর আগে শুরু হওয়ার কথা, সেখানে যন্ত্রপাতি আছে, সেগুলো কিন্তু হুমকির মুখে ছিল। তো এখন আসার কথা হচ্ছে যে এই জটিলতাটা কাটিয়ে এখন 2জন যেহেতু মন্ত্রী আছেন, তারা এই 2জন মন্ত্রী এখন চাইবেন যে দ্রুততম সময়ে, কারণ এটি শুধুমাত্র শুরু করলেই হবে না, এটির যে পরিচালন ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছে। একই সাথে আমাদের যেই জায়গা থেকে যে টাকা নেওয়া হয়েছে সেটি কিন্তু দেওয়ার সময় হয়ে আসছে। তো এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের খুব দারুণভাবে একটি আশার বাণী হচ্ছে যে আমাদের এটি শুরু করতে পারা এবং শুরু করতে পারলে বাংলাদেশও যেভাবে উপকৃত হবে, একই সাথে বাংলাদেশের সম্মানও বিশ্বের কাছে ছড়িয়ে পড়বে। আচ্ছা সাদিক, আপনার কি মনে হয় যে আজকের বৈঠকেই সিদ্ধান্ত হয়ে যেতে পারে, এরকম আভাস কি আমরা দিতে পারি দর্শকদেরকে? আমরা এই ধরনের কথাই আসলে শুনেছি, কারণ এটা নিয়ে আপনি জানেন যে বেশ কয়েকদিন আগেও একটি মিটিং হয়েছিল অনানুষ্ঠানিকভাবে ক্যাবে, এবং সেখানেও তারা বলেছিল যে এই প্রকল্প যদি শুরু না করা যায় সেক্ষেত্রে বাংলাদেশ দারুণভাবে কিন্তু পিছিয়ে পড়বে। আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে 2 বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটিও এখন পুনর্বিবেচনা করা হচ্ছে, কারণ জাপান কনসোর্টিয়াম যারা চাচ্ছে যে তাদের মতো করে কিছুটা সেখানে অপারেশন করুক, বা যারা আসলে গ্রাউন্ড হ্যান্ডেলিং করবে তাদেরও বেশ কিছু বিষয় নিয়ে আসার চেষ্টা করবে যেন আন্তর্জাতিক মানের হয়। বাংলাদেশও চাইবে যে বাংলাদেশের সুনামটা ধরে রাখার ক্ষেত্রে, কারণ গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে কিছুটা কিন্তু নেতিবাচক কিছু কথা আছে, সেগুলোও যেন না হয়, এবং বিমানও কিন্তু সেটা চেষ্টা করছে তাদের জায়গা থেকে ডেভেলপ করার জন্য। আবিরের কাছে আরেকবার যাই। আবির, আপনার নিউজে আপনি এর আগে দেখিয়েছিলেন যে 2 বছর আগে এই তৃতীয় টার্মিনালের কাজ মোটামুটি শেষ হয়ে গেছিল, কিন্তু শতভাগ শেষ হয়েছিল। তারপরে বলা হচ্ছিল যে এই শুধুমাত্র অপারেটর কাজ বাকি আছে, এই অপারেটর এবং রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য এই নিয়োগটি না হয় মূলত মূল কারণ ছিল নাকি? এখন সেই মাহেন্দ্র খন্ডে কি আসতে যাচ্ছে? আমরা কি একটা নেগোসিয়েশনের যে পর্যায়ে সেটা কি চলে এসেছি? হ্যাঁ, এইটা আমাদের জন্য যারা সাংবাদিকতা করি, বিশেষ করে এভিয়েশন বিট যারা কভার করি, আজকের দিনটা আমি পার্সোনালি খুব এক্সাইটেড। কারণ প্রায় 3 বছর ধরে আমরা শুনছি যে অপারেটর নিয়োগ হচ্ছে, জাপানের সাথে আলোচনা হচ্ছে, এবং গত 1.5 বছর অন্তর্বর্তী সরকার এই আলোচনা করতে ব্যর্থ হয়েছে, নেগোসিয়েশন ব্যর্থ হয়েছে, এবং তারা কিন্তু বলেছিল যে আন্তর্জাতিক বিডিংয়ের জন্য। কিন্তু আমরা এই নতুন সরকার আসার পরেই দেখলাম যে থার্ড টার্মিনালের ইস্যুতে খুব ভালো একটা মুভ সরকার প্রধান করেছেন। 7 দিনের মধ্যেই কিন্তু তিনি তৃতীয় টার্মিনাল নিয়ে বৈঠক করে ফেলেছেন, মানে তার দায়িত্ব গ্রহণের প্রথম 7 দিনের মধ্যে। সুতরাং এটা ভালো সাইন। উনি যে এটাকে নিয়ে খুবই প্যাশনেট, মানে এত বড় একটা অবকাঠামো নিয়ে, সেটি কিন্তু স্পষ্ট হয়েছে।
এবং তারপরে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমি সেদিনও কাভার করেছি যে প্রথম যে বৈঠকটি হলো জাপানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে, তখন সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে মার্চের শেষ সপ্তাহে রিভাইজ প্রপোজাল তারা জমা দিবে এবং সেটি তারা জমা দিয়েছে এবং সেই রিভাইজ প্রপোজালের বেসিসে কিন্তু আজকের এই বৈঠকটা। কোন কোন জায়গাগুলোতে একটু নেগোসিয়েশন হলো? আচ্ছা, নেগোসিয়েশনের জায়গা যদি আমি একটু বলি তাহলে মূলত জাপানের সঙ্গে বাংলাদেশের বিরোধ যে জায়গায় ছিল সেটি হচ্ছে আর্থিক বিরোধ, এবং জাপানের যে প্রস্তাবনা ছিল সেখানে বাংলাদেশের অর্থনৈতিক মানে সিভিল এভিয়েশন, এর আগে আমরা যেটি শুনেছিলাম যে লভ্যাংশ আসলে সিভিল এভিয়েশন যেটা মনে করে সেটা তারা পাচ্ছে না, এরকম একটা বিষয় চুক্তির জায়গায় ছিল। এবং আমাদের যাত্রীদের উপর টিকিটের টাকা বেড়ে যাওয়ার একটা চাপ তৈরি হবার শঙ্কা ছিল, সেই বিষয়গুলো নিয়ে রিভিশন করতে বলা হয়েছিল। তারপরেও যতখানি আমরা জানলাম রিভাইস যে প্রপোজাল জাপান দিয়েছে সেখানেও আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের যাত্রীদের 1,000 টাকা বেশি গুনতে হতে পারে বলে আমরা শুনেছি। তারপরে আজকের মিটিংটা হয়ে গেলে তারপরে নিশ্চয়ই কেউ ব্রিফ করবে আমাদেরকে, তখন আমরা আমাদের আজকে দর্শকদের কোনো দেন দরবার হচ্ছে? আজকে শেষ পর্যায়ের মানে বৈঠক, মানে একটা কনফিউশন দূর করি, আজ চূড়ান্ত সিদ্ধান্ত যে জাপান এটি পাচ্ছে কি পাচ্ছে এবং না? এর কি পাচ্ছে না, এবং এরপরে যদি আজ জাপানের ব্যাপারে ইয়েস হয় তাহলে এই চুক্তিটা হতে সময় লাগবে 3 মাস, মানে 3 মাস সময়ের মধ্যে চুক্তিটা হয়ে যাবে। এবং এখানে আরো জটিলতা একটা বিষয় আছে যে এটা হলেই যে আজকেই চুক্তি হয়ে যাচ্ছে না বা না 2 দিনের আজকে ভিতরে হয়ে চুক্তি যাবে নয়, আমি ওইটাই 3 ক্লিয়ার মাস, করলাম। হ্যাঁ। জি, আজকে চুক্তি নয়, আজকে ইয়েস অর নট যে জাপান ইন দিচ্ছে করছে কি কিনা, দিচ্ছে। দেন 3 মাসের মধ্যে চুক্তি হয়ে যাবে। চুক্তি নিয়ে হয়তো কাগজপত্রের কিছু কাজ তো থাকবেই। এরপরে যখন গ্রাউন্ড অপারেটর মানে ওই এয়ারপোর্ট অপারেটর হিসেবে জাপান এটি গ্রহণ করবে, এরপরে 6 মাস জাপান চায় যে তার 6 মাস প্রস্তুতি লাগবে এই এয়ারপোর্ট অপারেশনের জন্য। তো সব কিছু মিলে আমি যদি বলি মানুষ আশাবাদী, যদি আমি বলি যে এই বছরের ডিসেম্বরে মানুষ হয়তো আশাবাদী হবে, কিন্তু আমার ধারণা আগামী বছরের ফেব্রুয়ারি। সেটা আমারও একটা ধারণা যে এই বছরে 6 মাস, এখন যদি 3 মাস লাগে চুক্তি ফাইনাল হতে, তারপরে থাকবে আরো 6 মাস। 6 মাস, 9 মাস গেল। তার তো মানে 6 এই বছর মাসের শেষ। ভিতরে সেটি যদি সম্ভব না হয়, আমরা 27 সালের শুরুর দিকটা জি জি জি, অন্তত 27 সালে 1-2-3 মাসের ভিতরেই পাওয়া। আমরা পাবো বলে আশা করি। আমরা বাতেনের সঙ্গে আরেকবার একটু যাব। বাতেন বিপ্লব আমাদের এভিয়েশন বিট নিয়ে দীর্ঘদিন কাজ করে, আপনারা সবাই তাকে চেনেন যে এশিয়ান টেলিভিশনে তিনি সিএনই হিসেবে দায়িত্ব পালন করছেন। বাতেন, পররাষ্ট্র আসলে মন্ত্রণালয়ের আজকের যে বৈঠক, সেই আমরা- বৈঠক থেকে কি আমরা আশা করতে পারি যে আমরা যাচ্ছি? আমরা যারা এভিয়েশন বিট করি মূলত জুলাস, সেটি হচ্ছে যে দীর্ঘদিন ধরে প্রায় 13-14 বছর ধরে আমরা বেশ কয়েকজন তরুণ এই বিট কাভার করি, এবং আমাদের প্রত্যাশার জায়গা ছিল যে আসলে আমাদের এয়ারপোর্ট যাত্রীদের জন্য, যারা আসলে যাত্রী থেকে শুরু করে যারা বিজনেস করেন, কার্গো ওঠানামা থেকে শুরু করে সারা পৃথিবীর যে বড় বড় এয়ারপোর্টগুলো রয়েছে সেগুলোর মতো অত্যাধুনিক এবং খুবই ইজি অ্যাক্সেসেবল একটি আমরা এয়ারপোর্ট পাবো, এবং সেই প্রত্যাশা নিয়েই কিন্তু থার্ড টার্মিনাল তৈরি হয়েছে, এবং যেটি আরও 2 বছর আগে কিন্তু এর কাজ সমাপ্ত হয়েছে। যদিও সাধারণের জন্য উন্মুক্ত হতে আপনারা এর মধ্যে জেনেছেন যে প্রায় আরও বছরখানেক লাগতে পারে, কিন্তু সবচেয়ে আশার আলো যেটি যে জাপানের সাথে আজকে যে বৈঠক, সেই বৈঠকে সত্যি যদি বৈঠকে সিদ্ধান্ত হয় যে জাপান এই কাজটি করছে, ভিতরে যাই। তাহলে হয়তো আমাদের জন্য আরও বেশি আমরা কিন্তু ভিতরে সুখকর যেয়ে দেখাতে সংবাদ। আমরা পারবো ভিতরে কোথায় যেতে পারি, বৈঠকটা আমরা হচ্ছে। এই যে বৈঠক শুরু হয়েছে, আমরা যদি একটু ভেতরে যাই, আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই একটু ভেতরে। সেখানে এরই মধ্যে আমাদের নাইম আবির তিনি কিন্তু বলেছেন যে এখানে ভেতরে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী রয়েছেন বিডার চেয়ারম্যান, এবং একই সাথে আমরা এখানে দেখতে পেয়েছি যে বিডা সহ আরও গুরুত্বপূর্ণ যে স্টেক হোল্ডার রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এর মধ্যে মিটিংয়ে অবস্থান নিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা আরও পরিষ্কার যদি হতে পারি, মিটিং চলছে, এটি ঘন্টাব্যাপী হয়তো তার চলবে। মানে আমরা আশা করছি যে 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে এই মিটিংটি যদি শেষ হয়, তারপরে আমরা ব্রিফিংয়ে জানতে পারবো আসলে কি হলো। মূলত কি হয়েছে সেটি আমরা জানতে পারবো ঘন্টাখানেক আর আধা ঘন্টা। এর মধ্যে গণমাধ্যম আপনি কর্মী দেখেন যে যারা আধা আছে ঘন্টা, হাফ তারাও অ্যান আওয়ার অপেক্ষা চলে গেছে, করছি অপেক্ষা করছি। যে উপরে সেই মিটিংটি শুরু হয়েছে, এবং আশা রাখি যে তৃতীয় টার্মিনালের যে ভাগ্য নির্ধারণ সেটি আজকে হয়তো এখান থেকে হয়ে যাবে, কারণ 2 বছর একটি প্রকল্প শেষ হওয়ার পরে যে আটকে আছে, সেই জায়গা থেকে আসলে মুক্তি মিলবে এটি প্রত্যাশা করতে পারি। করতেই পারি আমরা সেই তো আশায় viewers, আমরা যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখছিলেন, আপনাদেরকে আবারও জানাই যে আমি আবারও লাইভে আসবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে তৃতীয় টার্মিনাল নিয়ে ভাগ্য নির্ধারণ হলো কিনা। জাপানের কাছে আপনাদের যে প্রত্যাশা ছিল, অধিকাংশ মানুষ আপনারা চেয়েছিলেন যে জাপানের হাতে এই
কাজটি যাক এবং তারা পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করুক, সঙ্গে একজন ভালো গ্রাউন্ড হ্যান্ডেলারকেও নিয়োগ দেওয়া হোক, সেই প্রত্যাশাও আপনাদের যেমন রয়েছে আমারও রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সাথে রেখেই যদি ভালো কোনো গ্রাউন্ড হ্যান্ডেলারকে দেওয়া যায় তাহলে মনে হয় আন্তর্জাতিক মানের একটি সেবা আমরা পেতে পারি এই এয়ারপোর্ট থেকে। তো ভিউয়ার্স, আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন।